তাড়াহুড়োর কিছু নেই বা সেই ওই জন্য একটু ধীরে। সকালে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ বিছানাটা না তুললে তো বসা যাবে না, জানোই। 17 বছর হয়ে গেল বাবাকে ছেড়ে আছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। এত গরম দেখো, চুলটাও আঁচড়ানো হয়নি সকাল থেকে। আজকে হচ্ছে 15ই মে, বুধবার, আর এখন বাজে 11:17। এতক্ষণে তোমাদের সামনে এলাম। আজকে একটু দেরি হয়েছে উঠতে, এই কারণে কালকে গোটা রাত ঘুমাইনি, মানে ঘুমিয়েছি 6:30টার সময়, একটু চোখ লেগেছে, তার ফলে বুঝতেই পারছো। আর এখন তো অত তাড়াহুড়োর কিছু নেই বা সেই ওই জন্য একটু ধীরে হলো, দেরিতে ওঠা, তার ফলে দেরিতে চা খাওয়া, দেরিতে সব কিছু। রিঙ্কু একটু ওর ওর নিজের কাজে ওর ব্যাংকে গেল, বাড়ির আমাদের পরের বিল্ডিংটায়, পাশের বিল্ডিংয়েই ব্যাংক ওর, যে ব্যাংকে ওর মানে ওর যায়। আর তো এই ওই কাজ সেরে আসবে, তারপরে রান্না বান্নার ইয়ে শুরু হবে। তো আজকের দিনটা আর কি একই রকম। আজ আমার বাবার মৃত্যুদিন। অনেকগুলো বছর হয়ে গেল, 17 বছর, হ্যাঁ 17 বছর হয়ে গেল। তো দেখতে দেখতে কিভাবে দিন কাটে এতগুলো বছর। তো মা তো অনেক আগে, মা 28+, মানে নেক্সট ইয়ারে ফেব্রুয়ারিতে 29 বছর হয়ে যাবে। তো এটাই যে মা বাবা না থাকলে জীবনটা কীরকম হয় সেটা যাদের নেই তারা সবাই জানো। অনেকে বলে না বয়স হয়েছে, বয়স হলে তো অনেক বয়স, 80-র ওপর 90-এর ওপর বয়স হয়েছিল, চলে গেছে। আমার মনে হয় মা বাবার কোনো বয়স হয় না সন্তানের ক্ষেত্রে। তার কারণ মা বাবার কাছেও যেমন সন্তানের বয়স বাড়ে না, মা বাবার সন্তানের কাছেও মা বাবার বয়স বাড়লেও মানে মা বাবার চলে যাওয়াটা, বয়স হয়েছে চলে গেছেন বললে কিন্তু সেই জিনিসটা তা মানে মেনে নেওয়া যায় না, যে ঠিক আছে চলো বয়স হয়েছিল, ইয়ে হয়েছে, চলে গেছে। কারণ এই কারণেই মেনে নিতে কষ্ট হয়, এই কারণেই আমরা মানে আমাদের ইমোশান বেরিয়ে আসে, সেটা হচ্ছে তাদের রিপ্লেসমেন্ট তো কখনোই হয় না। মায়ের জায়গা যেমন কেউ নিতে পারে না, বাবার জায়গাও কেউ নিতে পারে না। এই দুটি মানুষের ভূমিকা আমাদের সমস্ত সন্তানদের জীবনে একটা মানে বলে বোঝানোর নয়। তো যাই হোক, কাজেই যে বয়সেই মা বাবা যান না কেন, সেটাই সন্তানদের পক্ষে সেটাই কষ্টের। আমার মতন যারা অনেক আগে হারিয়ে ফেলেছেন তাদের তো কষ্টের বটেই, যারা পরবর্তী সময়ে গিয়ে হারিয়েছেন তাদেরও কষ্টের। যে বয়সেই হোক, পিতৃমাতৃহীন হওয়া মানে সেটা সত্যি ডেফিনেটলি একটা কষ্টের জায়গা। তো চলো ঠিক আছে, বাবাকে চিরদিন ভালোবেসেছি, চিরদিনই বাবার জায়গা আলাদা, ভালোবেসেই যাব। উনিও মানুষ ছিলেন, ওনার ভুল করেছেন হয়তো, যেটা তো মানুষ মাত্রেই তো ভুল করে, উনিও করেছেন। উনি হয়তো ভেবেছিলেন যে ভালো হবে, হয়তো বা বিষয়টা ঠিক নয়, হয়তো উনি মানেননি, মানতে চাননি বা বিশ্বাস করেননি। সেটা যাই হোক, সেটা হতেই পারে মানুষ মাত্রেই। তবে উনি তো পরে বুঝতে পেরেছিলেন যে ভুলটা সত্যিই ভুলই হয়ে গেছে। তো এটাই। কিন্তু তাই বলে বাবার প্রতি আমার ভালোবাসা বা শ্রদ্ধা কোনোটাই কোনো দিন কমে যাবে না। হ্যাঁ, একটু কষ্ট বা অভিমান তো হয়, সেটা তো সন্তানদের এমনি কোনো কারণেও মা বাবার প্রতি অভিমান হতে পারে, নানান কারণে, সেটা আলাদা জিনিস। কিন্তু ভালোবাসা বা শ্রদ্ধা, সেই জায়গাটা কিন্তু সেই জায়গাতেই আছে, এবং সেটা চিরদিন, আমি যতদিন বেঁচে থাকবো সেটাই থাকবে। তো চলো বেশি ভারী ভারী কথা বলবো না, কারণ এগুলো প্রচণ্ড, এটা একটা ইমোশনাল ব্যাপার। তো এগুলো নিয়েই তো চলতে হয় প্রতিদিন। এমন না যে আজকে একদিন ভাবলাম, প্রতিদিনই প্রতি মুহূর্তে নানান কিছুর মধ্যে দিয়ে আমরা মা বাবার কথা তো ভাবি, যে তারা থাকলে হয়তো, মা থাকলে আমার এইটা হতো, আজকে মায়ের সঙ্গে এইটা শেয়ার করতে পারতাম, বা বাবা থাকলে হয়তো এইটা হতো, বাবার সঙ্গে এই কথাটা বলতাম, আলোচনা করতাম। এগুলো রোজগারই হয়, আজকে কোনো একটা বিশেষ দিন বলে নয়। তো এইভাবেই বিছানা টিছানা তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে এলাম। একটুখানি দেখি আজকে রিঙ্কু যা রান্না করবে সেটা খাবো না, আমি আমার মতো একটু করে নেব, সেটা দেখি। রিঙ্কু আসুক, কথা এখনও তো হয়নি, এই কাজগুলো হোক, তারপর সেরকম হলে নিজের মতন একটু করে নেব।
আর আমার নিজের টুকটাক কাজকর্ম যেগুলো থাকে সেগুলো থাকে, আর পড়া, বইটাও এখন বলছি তোমাদের পড়ছি। তো সেই চলো এভাবে দিন শুরু করি। আর তারপরে তো আছেই সারাদিন পরে তোমাদের সঙ্গে কিছু নিজের মনের প্রাণের কোনো কথা, সে আনন্দেরই হোক, দুঃখের হোক, ভালো লাগার হোক, মন্দ লাগার হোক, সব কিছুই শেয়ার করি বা কোনো কিছু। সঙ্গে থাকো সারাদিন, সবার খুব ভালো কাটো। সমস্ত পুরনো আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা, তারপরে চলে এসেছি বিছানাটা তুলতে। বিছানা তোলা বলতে আর কি, এখন তো আর মশারি টশারিও টাঙানোর ব্যাপার নেই, কম্বলটা ভাঁজ করা, ব্ল্যাঙ্কেট হালকা পাতলা, এটা গায়ে দিয়ে মানে অসুবিধা। আর তো আমার বিছানা তো জানোই, আমার মতন করে আমার নিজস্ব সমস্ত জিনিসপত্র নিয়ে, তো যেই দিকটা এইগুলো একটুখানি ঝেড়ে নিই, কারণ দিনের মধ্যে বেশিরভাগ সময় আমার এই খাটই ভরসা। আর বিছানা ঝাড়ার পাশাপাশি এবার মেডিসিনগুলো নিয়ে নিই, সকালের প্রেশার সুগারের যেসব মেডিসিন সেগুলো নিয়ে নিই। তারপরে একটুখানি বই পড়বো আর টুকটাক কাজ। রিঙ্কু বাইরে গেছে, রিঙ্কু আসুক, তারপরে বাদবাকি কাজ হবে। তোমাদের বলেছি বন্ধুরা, আজ আমার বাবার মৃত্যুদিন, 17 বছর পূর্ণ হলো। রিঙ্কুকে দিয়ে মালাটা আনিয়েছি, স্নান করে উঠে পরিয়ে দিলাম। যেখানেই থাকুক বাবা যেন ভালো থাকে, এটাই সব সময় চাওয়া। বড্ড তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি মা বাবাকে, কি আর করা যাবে বলো, এই যন্ত্রণা কষ্ট তো একান্তই আমার নিজের। বন্ধুরা এখন কটা বাজে তোমরা ভাবতেও পারবে না, অনেক রাত। যদিও যারা আমি লাইভ করছিলাম একটু আগে, লাইভে ছিলে, তারা জানো যে রাত হয়ে গেছে, 12টা 18 বাজে। খেয়ালই ছিল না, হঠাৎ খেয়াল হলো যে ব্লগটা তো শেষই করিনি। আর দিনটা যে শুরু করেছি, তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু সেটা আর শেষ করা হয়নি। 10টার সময় লাইভে ছিলাম, 10টা থেকে, তো গল্প করতে করতেই সময় কেটে গেল। তো এখন খেয়ে দিয়ে এলাম, এসে হঠাৎ মনে পড়লো এবার তাই তো খানিকটা এডিট করা ছিল প্রথমটুকু, তারপরেই মনে হলো এ বাবা করা হয়নি। আসলে কি বলো তো, রোজ পোস্ট, এমনিতে পোস্ট যদি না করি তাহলে কি কিছু এসে যাবে? আমার কিছুই এসে যাবে না, কিন্তু বিষয়টা কি বলো তো, মনে হয় ওই যে রোজ সারাদিন তোমরা কমেন্ট করো, কত ভালোবাসা পাই, সেইটাই আমার কাছে মানে ভীষণ উজ্জীবিত হই, ভালোভাবে মানে বেঁচে থাকতে ইচ্ছে করে। আসলে কি বলো তো, আমাদের ভালোভাবে বেঁচে থাকাটা কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করে, তাই না? যখন ধরো পরিস্থিতি যদি ভালো থাকে, তখন মনে হয় যে না, ভালো কেন বাঁচবো না, বাঁচবো, ভালোভাবে বাঁচবো, ভালো থাকবো, এটা মনে হয়। কিন্তু আবার যখন পরিস্থিতি দেখা যায় যে এমন যে একদমই অনুকূল নয়, যা কিছু হচ্ছে সব কিছুই নেগেটিভ হচ্ছে, তখন কি মনে হয়? তখন মনে হয় না যে ধুর বাবা, কী লাভ বেঁচে থেকে, এত সমস্যা, এত জটিলতা, এত ঝামেলা, আর দরকার নেই বাবা, এর থেকে মুক্তি পেয়ে যাব যদি চলে যায়। তো সেটাই, এই জন্যেই আমার প্রত্যেক দিন আসা, কারণ তা না হলে হয়তো ভাববে যে তোমরা হয়তো ভাববে না, তোমরা যারা আমাকে বোঝো, ভালোবাসো, কিন্তু অনেকেই আছেন তো যে যারা একটু বাঁকা মন্তব্য করতে ভালোবাসেন, তো তারা বলবেন যে ওই যে বসে রাত্রিবেলা এত রাত তাও ইয়ে করছে। এটা তা না, আমার প্রত্যেক দিন তোমাদের এই যে ভালোবাসায়, প্রত্যেকটা দিন আমার হাজার অসুবিধা থাকলেও সেটাকে আমি সরিয়ে নিয়ে চলতে পারছি। মানে পরিস্থিতিটাকে, প্রতিকূল পরিস্থিতিটাকে অনুকূল পরিস্থিতি করে নিতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের এই কমেন্টস প্রত্যেক দিন, তোমাদের যে ভালোবাসা কমেন্টসের মাধ্যমে তোমরা দাও, সেই ভালোবাসার কারণে আমার একটু তো পথটা কঠিন, আমার জীবনযাত্রার পথটা, জীবনে চলার পথটা, কিন্তু সেই পথটা তোমাদের ভালোবাসায় কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে নতুন করে, মনে হয় যে বাঁচার ইচ্ছেটা থাকে, যেটা এক এক সময় হতাশ হয়ে গিয়ে মনে হতো আর কি লাভ, আর কি লাভ। যদিও মনে হতো যে না, মেয়ে আছে, মেয়ের জন্য অবশ্যই থাকতে হবে, তারপরেও কোনো না কোনো সময় হয়তো মনে হতো যে ও মেয়েটা বুঝে নেবে, কারোর জন্যই কিছু ঠেকে থাকে না, কী লাভ। কিন্তু না, তোমাদের কারণে, তোমাদের এই ভালোবাসার কারণে প্রত্যেকটা দিন সত্যিই মনে হয় যে না, নতুন করে বাঁচবো, ভালোভাবে বাঁচবো, ভালো থাকবো, ভালো আমাকে থাকতেই হবে, সেই কারণে। তো
তোমাদের সঙ্গে কথা না বললে আমার একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। মনে হয় কিনেই খালি। আর যদি কোনো দিন ব্লগ, অবশ্যই যদি খুব অসুস্থ থাকে তাহলে তো আমি কখনোই ব্লগ পোস্ট করতে পারবো না, এটা কখনোই সম্ভব নয়। খুব এর আগেও হয়েছে যখন অসুস্থ থেকেছি তখন দিতে পারিনি। কিন্তু কী হয় বলো তো, সারাদিন ওইটা মনে হয় না যে আমাকে এরকম এত ভালোবাসা আমি পাচ্ছি প্রত্যেকটা মানে মুহূর্তে। যখনই দেখি কমেন্টগুলো তখনই মনে হয় যে চলো, এই তো আমার তো নিজের মানুষজন রয়েছে। আর একটা সময় ছিল যে মনে হতো যে আমার তো কেউ নেই, আমি তো সম্পূর্ণ একা। কিন্তু এখন না, বিশ্বাস করো, আজ বেশ কিছু দিন ধরেই, বেশ কয়েক মাস ধরেই মনে হচ্ছে যে আমি একদমই একা তো নই, বরং আমার এত সুন্দর একটা পরিবার আছে, আমার এত ভালোবাসার মানুষজন আছে। কাজেই আমি একদমই একা নই এবং আমি কোনোভাবেই নিজের মধ্যে সেই হতাশাটা আসতেই দিই না। সে আসতে দিই না বলাটা ভুল হবে, তোমাদের কারণেই হতাশাটা আমাকে গ্রাস করতে পারে না, যেটা আগে হয়তো মাঝে মধ্যেই করতো। স্বাভাবিক মানুষ যখন, তখন তো জীবনের ওঠা পড়াতে মানুষ তো হবেই, ইমোশন রয়েছে যখন আমাদের, তো হতাশ তো হবেই যদি সেরকম কোনো পরিস্থিতি হয়। তবে প্রতিকূল পরিস্থিতি অনুকূল করে নিতে তোমরাই শিখিয়েছো। তোমাদের কারণেই হাজার প্রতিকূলতার মধ্যেও হাসি মুখে থাকতে পারছি। তবে হ্যাঁ, টাচউড, যেরকম চলছিল তার থেকে হয়তো কিছুটা এখন পরিস্থিতি ভালো। তবে ঈশ্বরের মানে অবশ্যই ঈশ্বরের করুণা। আর রিঙ্কু থাকাতে আমার কাজটা একটু সুবিধা হয়েছে। তার কারণ এই কারণে, একটা সময় সত্যিই ভেবেছিলাম আর কোনো দিনই আমি কী বলে হোল টাইমার কখনোই রাখবো না, কারণ খুব বাজে অভিজ্ঞতা ছিল। তো একেও সেই হোল টাইমার এইভাবে তো রাখিনি, রেখেছিলাম শুধুমাত্র মিস্টার চ্যাটার্জি দেখাশোনা করবার জন্য। কিন্তু তার পরবর্তী ইয়েতে তোমরা দেখেইছো যে কারণে সব লোক বাদ দিয়ে মানে এখন ওই আছে। তবে ও থাকাতে এই ব্যাপারটা সহজ হয়েছে। তা না হলে ধরো আমাকে তো সব কিছুই যদি আমি ধরেও নিই যে আমি হেল্পিং হ্যান্ড অবশ্যই ইয়েতে রাখতাম আলাদা, হয়তো রান্নার জন্য কাউকে রাখতাম সাহায্য করার জন্য, ঘরের কাজের সাহায্য করার জন্য কাউকে রাখতাম, হয়তো সেটা হতো। কিন্তু বাদ বাকি সময় মিস্টার চ্যাটার্জিকে খেতে দেওয়া, মেডিসিন দেওয়া, দেখো খেতে দেওয়া মেডিসিন দেওয়াটা কোনো বড় কাজ না, কারণ এত বছর ধরে করে এসেছি, নিজে রান্না করেছি, নিজে খেতে দিয়েছি, নিজে মেডিসিন দিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে মানে লাস্ট যে পর্যায়ের মধ্যে দিয়ে উনি গেছেন এবং আমিও যেটার মধ্যে দিয়ে গেছি, তারপর আমার সেই সাহসটা নেই যে একা ওনাকে আমি হ্যান্ডেল করতে পারবো বা সেই পরিস্থিতি আমি ডিল করতে পারবো কেউ একজন না থাকলে। বাড়িতে যেহেতু রিঙ্কু রয়েছে, একজন থার্ড পার্সন রয়েছে, সেহেতু মানে উনি চাইলেও কিন্তু সেইভাবে অ্যাগ্রেসিভ হতে পারছেন না বা অ্যাগ্রেশনটা দেখাতে পারছেন না আমার উপর। কারণ দেখাতে গেলেই রিঙ্কু একদম মানে সেভাবে আর কি প্রোটেক্ট করে যে একদম না কাকু, আপনি আপনার মতো থাকুন, কেন কাকিমা তো কাকিমার মতো আছে, কেন আপনি এ করছেন। এই যে আমি ঘরের ভেতর থাকতে পারছি, তাহলে কি হতো, সবসময় আমাকে সামনাসামনি হতেই হতো। এবং সেই ক্ষেত্রে ওনার আমাকে দেখলেই যখন ইরিটেশন হয় আর কি, সব সময় না, হয়তো কোনো সময় একটু খুব কম সেটা আসে, কোনো সময় একটু মনে হলো যে না ভালো কথা বলি, কিন্তু বেশি সময়টাই তো ইরিটেশন হয় আমাকে দেখে। তো সেটা যত সামনাসামনি যত মানে কাছাকাছি থাকবো, ইন্টারাকশান যত হবে ততই সেই রাগটা বাড়বে। এখন ইন্টারাকশানটা কম হয়, আমি বেশিরভাগ সময় আমি বাইরে থাকি তখনই যখন উনি ঘুমোন, আর বেশিরভাগ সময় নিজের মতো থাকি। তো এটা অবশ্যই হেল্প হয়েছে। হেল্পিং 24, দেখো সব গণ্ডগোল হয়ে গেছে। হোল টাইমার থাকলে তার কিছু অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ কী বলো তো, এটা সব বিষয়ে কথা বলে, ইন্টারফেয়ার করে, এই জিনিসগুলো রয়েছে। কিন্তু তবু আমি সেভাবেই এখন ডিল করছি। আমি আগের মতন যেরকম করতাম সেটা করছি না, মানে একদম গল্প করতে বসা, তা সবসময় তাকে নিয়ে গল্প করা, এই জিনিসগুলো করছি না। কিন্তু তাই বলে কি দুর্ব্যবহার করছি? একদমই না। তার উপরেই ছেড়ে দেওয়া, রান্না করছে সব কিছু। হ্যাঁ, যেহেতু এখন আমার রান্নাঘরেও ধরো ক্যামেরা, আর ও তো বাইরে যায় না বা বাইরের কেউ আসে না যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, তো সেহেতু অন্য কিছু করার অবকাশ নেই। তবুও আমি সচেতন বলেছি আগের, মানে আমার এই এক্সপিরিয়েন্সগুলো যেগুলো হয়েছে তারপরেই আমি অনেক সচেতন। তো সেই সচেতনতার সঙ্গেই আমি দেখি রান্নাঘরে কাজ করে, পুরোটাই বাইরের, পুরোটাই তো ধরো তো ক্যামেরায় দেখা যায়। তো সেটাই। আর সত্যিই প্রয়োজন আছে, কারণ একা আমার পক্ষে সম্ভবপর নয়। আচ্ছা, আর একজনের কমেন্টের ইয়েতে বলি যে একজন বলেছো যে বিয়ের 3-4 বছরের মধ্যেই কেন এরকম পরিস্থিতি, তুমি পুরনো কোনো ব্লগ দেখে কমেন্ট করেছো যে কেন চলে যাওনি।
একদম ঠিক বলেছো, কিন্তু পারিনি ভাই। আমি যেটা সবাইকে বলি, এখানেও তাই, তোমাকেও তাই বলছি, যে পারিনি গো। পারলে তো নিশ্চয়ই অন্যরকম হতো হয়তো জীবনটা কিছু, কিন্তু পারিনি। সবাই তো সবটা পারে না, আমি পারিনি। আমার সেই সাপোর্ট সিস্টেম ছিল না, যে আমি গিয়ে দেখো বাপের বাড়িতে উঠলে এখনও জানোই যে এখন হয়তো বর্তমান এই জেনারেশনের মা বাবারা আমরা হয়তো অনেকটাই আমরা আমাদের ক্ষেত্রে এরকম হলে আমরা কখনোই বলবো না যে সেখানেই ঘর করতে হবে, তোমাকে থাকতে হবে। কিন্তু আমাদের সময় অন্যরকম চিন্তা ভাবনা ছিল। বিয়ে দেওয়ার পর মেয়ে সেই সংসারেই থাকবে, বিয়ে হয়ে গেছে স্বামীর ঘর করবে, এই জিনিসগুলো ছিল। যত শিক্ষিত মানুষই হন না কেন, তাদের মধ্যেও এই মেন্টালিটি কাজ করতো। আমার মা জীবিত থাকলে কী হতো আমি জানি না, মা জীবিত থাকলে ডেফিনেটলি যেটা বলেছি, বিয়েটা এখানে হতোই না। আর যদিও তর্কের খাতিরে ধরে নিই হলো, তাহলেও আমি অবশ্যই হয়তো বা আমার ফিরে যাওয়ার একটা সুযোগ থাকতো। কিন্তু সেটা যেহেতু ছিল না, সেহেতু আর ফিরে যাবার জায়গা ছিল না। জায়গা থাকলেও সেখানে জায়গা ছিল না। তো এটা আমি মেনে নিয়েছি, এটাই আমার ভাগ্যে ছিল। বলবে মেনে নিয়েছো তো বলছো কেন? মানুষের কষ্ট হলে বলে না, তোমার কোথাও কেটে গেলে, তোমার ব্যথা করলে তুমি কি বলবে না? সেটা কি তুমি লুকিয়ে রাখবে, চেপে রাখবে? যদি লুকিয়ে রাখো, চেপেও রাখো না, তোমার চোখ মুখের এক্সপ্রেশনই সেটা বোঝা যাবে যে তোমার কোথাও কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। আমার হচ্ছে মনের ব্যথা। সেই মনের ব্যথাটার তো ওভাবে দেখানো যায় না, মনের ব্যথাটা। সেইটা তোমাদের সামনে তুলে ধরেছি, ওইটুকুই। আর অবশ্যই আমার অক্ষমতা, আমি চলে যেতে পারিনি। সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখো, শুধু যে বিয়ে হয়েছে বলেই নয়, মানুষকে তো ভালোবেসেছিলাম। ভালোবাসা তো জীবনে আসেনি কোনো দিন, বা অন্য ভাবিও নি কোনো দিন। তো আমি আগেও বলেছি, আবারও বলছি, বাবা যাকে নির্বাচিত করেছিলেন আমার জন্য, যার হাতে তুলে দিয়েছিলেন, তাকেই ভালোবেসেছি। সেই কোথাও হয়তো সেই ভালোবাসা তো আছে অবশ্যই, ডেফিনেটলি এত কিছুর পরও আছে, এত কিছুর পরও আছে। তা না হলে অগ্রাহ্য করে হয়তো এখন তো চলে যেতে পারতাম, গিয়েছিলামও যেটা, কিন্তু সেটা থাকা গেল না। এই কারণেই থাকা গেল না যে এখানে দেখছিলাম অনেক কিছু হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, এবং ঠিকঠাক মতো ওভাবে লোক দিয়ে বাড়িতে না থাকলে হয় না। হ্যাঁ, এখন বলতেই পারো আজকে যদি আমি হঠাৎ করে আমার কিছু হয়ে যায়, আমি যদি নাই থাকি, তো তাহলে কি চলবে না? অবশ্যই চলবে, সেরকমভাবেই চলবে। অবশ্যই আমি থাকলে যেরকমভাবে চলে সেরকমভাবে তো চলবে না। কারণ আমি যেটুকু যা করতে পারি সেটা কেউ কারোর পক্ষে সম্ভব নয়। এটা স্বাভাবিক। একজন স্ত্রী তার হাজব্যান্ডের জন্য যেটা করবে সেটা অন্য কারোর পক্ষে সেটা করা সম্ভবপর হয় না। ছেলেমেয়েরা তারাও তাদের জীবনে ব্যস্ত থাকে, তাদের পক্ষেও এতটা সময় দেওয়া বা সেরকমভাবে টেক কেয়ার করা সম্ভব নয়। তারা হয়তো খোঁজ খবর করবে, তারা দেখবে, হয়তো ইয়েও করবে, কিন্তু সবসময় 24 ঘন্টা টেক কেয়ার করা সম্ভব নয়। তো সেই সব কারণেই নানান, ধরো আমি একটু বেশি ইমোশনাল, আমি বলি, তো সেই জন্যেই হয়তো পারিনি কোনো দিন ছেড়ে যেতে। তবে এটা কখনোই বলবো না যে আমার মতন কারোর পরিস্থিতি হলে মুখ বন্ধ করে থাকো, অত্যাচার সহ্য করো, কখনোই নয়। পারবে, যারা পারবে অবশ্যই বেরোতে পারবে, বেরোনোটা উচিত, কিন্তু আমি পারিনি। তাই তো তবুও আছে একটা জায়গা একদম, হয়তো একা থাকতাম, সন্তান তো কর্মসূত্রে, লেখাপড়ার জন্যই বলো, কর্মসূত্রেই বলো, বাইরে থাকতো। এখনও হয়তো একা অবশ্যই, কিন্তু তবুও ওরকম তো একা নয় যে কেউ নেই, একা একটা বাড়িতে একদম একাই থাকছি, এটা নয়। একজন মানুষ তো আছেন, সে হয়তো তিনি আমার সঙ্গে সেভাবে কথা বলেন না, বা ওনার গল্প করতে জানেন না। গল্প করতে জানেন না তা না, গল্প অন্য মানুষদের সঙ্গে করেন, কিন্তু আমার সঙ্গে করেন না। আমার সঙ্গে কেজো কথা মানে বিরক্তি উদ্রেককারী কথাবার্তা, যেগুলো মানে মনের আরাম তো দেয়ই না, বরং আরও মানে মনের চাপ বৃদ্ধি করে। তো তবুও পারিনি, তবু এই মানুষটিকে নিয়েই থেকে গেলাম সারাটা জীবন। তো এই, আর তোমাদের সামনে আসা যারা যে একজন দুজন বলছো ভালো লাগে না, তো প্লিজ আমি তোমাদের অনুরোধ করব, তোমরা দেখো না, কিন্তু আমাকে না এখানে ভালোবাসার মানুষের সংখ্যাটা এতটাই বেশি না, তো সেই তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি খুব ভালোবাসার কাঙাল। সেই তাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি আসি। আর আমি এই আবোল তাবোল যা বকি, তারা আমাকে তারপরেও ভালোবাসাটা দেন। তার কারণ আমি মেকি কিছু দেখাতে পারি না। আমি নিজে যেমন আমার জীবন, আমি সেটাই দেখাই, সেটাই ওনারা আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসাটাই আমাকে আমার এই পরিবারের, আমার সমস্ত ভালোবাসার দিদিরা, বোনেরা, বন্ধুরা, সন্তানরা আমাকে এই ভালোবাসাটা দেয়।
তো সেই জন্যে তাদের জন্যেই আসি, তাদের ভালোবাসাটা পাই বলেই বললাম যে বাঁচতে ইচ্ছে করে, প্রত্যেকটা দিন ভালোভাবে বেঁচে থাকতে ইচ্ছে করে। পৃথিবীটা আজও সুন্দর মনে হয় শুধুমাত্র আমার এই পরিবারের মানুষদের জন্য। তাই জন্য আমাকে যাদের পছন্দ হয় না, আমার এই আবোল তাবোল কথা যাদের ভালো লাগে না, অবশ্যই আমাকে দেখবেন না তারা। আমার ভালোবাসার মানুষদের জন্য আমি আসবই, আর আমি এই তাদের কাছ থেকে এই ভালোবাসাটা পাওয়ার জন্যও আমি আসবো। তো ঠিক আছে, আজকের মতো আমার বকবকানি শেষ করছি। আজকের মানে কি, পরদিন হিসেব মতো তো 12টা পার হয়ে গেছে, পরদিন হয়ে গেছে। তো যাই হোক, চলো, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে আগামীকাল। আর কি বলবো, সকালেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আমার আবোল তাবোল বকা যা ভালো লাগে লাইক করো, কমেন্ট তো তোমরা করোই, তোমাদের ভালোবাসাটাই বললাম তো আবারও আমার চলার পথের পাথেও। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, তাদের কাছে অনুরোধ, যদি আমার পরিবারে আসো খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো।